This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর আগেও এই স্যালাইন তার মধ্যে কি তরল থাকছে সেটা নিয়ে বিতর্ক হয়েছিল। আরজি করের আবহে কলকাতার একটি হাসপাতালে সেখানে স্যালাইনের মধ্যে কোনো একটা ওপরে স্যালাইনের তরলটার মধ্যে কিছু এমন জিনিস ভাসছিল যেটা আসলে ভাসার কথা নয়। ফলে এই ধরনের খারাপ মানের জিনিস, খারাপ মানের ওষুধ সরবরাহ হচ্ছে গোটা পশ্চিমবাংলার বিভিন্ন মেডিকেল কলেজ ইত্যাদি জায়গায়, এটা নিয়ে অতীতে অভিযোগ উঠেছিল এবং অতীতে অভিযোগ উঠেছিল বলেই আরজি করের প্রাক্তন সুপারের সাথে এই ধরনের লেনদেন হতো, ওষুধের জিনিস সরবরাহ হতো বলে, বিভিন্ন ওষুধ সরবরাহ হতো বলে এই রকম বেশ কিছু সংস্থাকে সিবিআই ডেকে পাঠিয়েছিল। যদিও ওপরে সেটিং হয়ে যাওয়ায় তাদের আর কোনো ফার্দার ব্যবস্থা সিবিআই নিতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রক কী এমন বাধ্যবাধকতায় অন্য রাজ্যে ব্ল্যাকলিস্টেড হওয়া কোম্পানিকে এই রাজ্যে ওষুধ সরবরাহ করতে দিল, এই প্রশ্নটা আজকে সাধারণ মানুষের চোখের সামনে আসছে। শুধু চোখের সামনে আসছে তা নয়, সাধারণ মানুষের উত্তরটা জানেন যে আসলে এই হাসপাতালের সুপার এবং সুপারের আড়ালে যে তৃণমূলের নেতারা থাকেন তারা বিভিন্ন ব্যবস্থা থেকে, আমরা জানতাম আরজি করে পার্কিং থেকে টাকা তুলে সন্দীপবাবুর কাছে যায়, আমরা জেনেছিলাম আরজি করের সব ব্যবচ্ছেদ ইত্যাদি নানা রকম দুর্নীতির প্রসঙ্গ আছে। ফলে হাসপাতালে মানুষের জীবন নিয়ে যেখানে টানাটানি চলছে সেইখানে দাঁড়িয়েও সেখান থেকে 2 পয়সা বাড়তি রোজগার করে, অনৈতিকভাবে 2 পয়সা রোজগার করে এই যে 75-25-এর বখরার ব্যবস্থাটা, সেইটা আসলে বাধ্য করে আপনাকে অন্য রাজ্যে অন্য জায়গায় ব্ল্যাকলিস্টেড হওয়া কোম্পানিকে এইখানে টাকা দেওয়ার জন্য। গত আরজি করের আবহে আমরা বলেছিলাম যে এই যা ঘটনা স্বাস্থ্য দপ্তরে ঘটছে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। পরপর যা ঘটনাগুলো ঘটে যাচ্ছে, গোটাটা যে আসলে স্বাস্থ্যমন্ত্রী জানেন না সেটা হতে পারে না। যখন স্বাস্থ্যমন্ত্রীর ছবি নিয়ে রাজ্যের সর্বোচ্চ লোকে ভোটে যেতেন, স্বাস্থ্যমন্ত্রীও ভোটের আগে গিয়ে বলেন যে 294টা আসনে আমি প্রার্থী, আমায় ভোট দিন। তাহলে অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীকে এই যে দায়, মানুষ মরে যাওয়ার দায়, মানুষকে খারাপ মানের ওষুধ জোর করে তার শরীরে ঢুকিয়ে দেওয়ার যে দায়, সেটা অবশ্যই নিতে হবে। এবং এর পাল্টা হিসেবে এখন অনেকে বলছেন যে দেখুন ডায়মন্ড হারবারে তো কী সুন্দর ব্যবস্থা ইত্যাদি হয়েছে। ডায়মন্ড হারবারের ব্যবস্থা আসলে স্বাস্থ্যমন্ত্রীকে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী যে স্বাস্থ্য ব্যবস্থাটা পশ্চিমবাংলায় চালাচ্ছেন সেটা ফেলিওর, ডায়মন্ড হারবারের সাংসদ যেটা চালাচ্ছেন সেটা ভালো। এখন ডায়মন্ড হারবারের সাংসদ যে ব্যবস্থা চালাচ্ছেন সেই ব্যবস্থার খরচাপাতি ইত্যাদি কিভাবে কোথা থেকে আসছে সেটা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে, যেটা কেউ জানেনি। আর ডায়মন্ড হারবারের সাংসদ যে আসলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন কিনা স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে, সেই প্রশ্নের উত্তরের দিকেও রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। রাজ্যের তৃণমূলের নেতারা তো প্রকাশ্যে বলেছেন যে যারা এই ঘটনায় বিরোধিতা করেছে তাদেরকে শো করতে দেওয়া যাবে না। তৃণমূলের নেতারা প্রকাশ্যে বলেছেন। তো তাহলে যে তৃণমূলের নেতা এই ভাতে মারার হুমকি দিতে পারেন, তার পরবর্তীকালে তার কনসিকুয়েন্সে পাড়ার কুচো নেতারা যে এই জিনিসটাকেই গ্লোরিফাই করার চেষ্টা করবেন, এই জিনিসটাকে আরও বেশি করে শিল্পীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এর মধ্যে কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু এটা প্রমাণ করছে যে এই রাজ্যে আসলে এমন একটা স্বৈরাচারী সরকার চলছে যে শিল্প এবং শিল্পীকে কখনোই তার স্বাধীনতা দিতে চায় না। আসলে শিল্প এবং শিল্পীর স্বাধীনতা এটা তো শুধুমাত্র স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল উঠে যাচ্ছে, অথচ ছাত্র সপ্তাহ পালন করে রবীন্দ্রসঙ্গীতের জায়গায় অন্য গান গাইয়ে দিয়ে তো আর শিল্প শিল্পীর স্বাধীনতা পালন হয় না। এবং ফলে শিল্পীর স্বাধীনতা, শিল্প চর্চার স্বাধীনতা এইসব তৃণমূল কোনোদিনও বিশ্বাস করেনি। তারা শুধু বশংবদ হওয়া এবং নিজের তাবে থাকা লোককেই হচ্ছে যে শিল্প এবং শিল্পীর সম্মান দিয়েছে, এটা খুব দিনের আলোর মতো স্পষ্ট। আজকে যে শিল্পীর সাথে এই ঘটনা ঘটছে, আশেপাশে থাকা আরও যে শিল্পীরা রয়েছেন, যে বুদ্ধিজীবীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা যদি এই ঘটনায় প্রতিবাদে না দাঁড়ান, কালকে যখন তার দিকে আক্রমণের তীরটা চলে আসবে তখন কিন্তু পাশে মানুষ পাওয়া মুশকিল হবে। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এই ঘটনার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাই উচিত। শুভেন্দু অধিকারী 2023 সালের ডিসেম্বর মাসে 3টে তারিখ ঘোষণা করেছিলেন তৃণমূলের কোন কোন নেতা অ্যারেস্ট হবেন বলে। যে নেতারা অ্যারেস্ট হলে শুধু ভবানীপুর কেন, ওনার কথাবার্তা দিয়ে এমন মনে হয়েছিল যে ডায়মন্ড হারবারও জিতে যাওয়া ওনার পক্ষে খুব সহজ হয়ে যাবে যদি ওই 3টে তারিখে ওনার বর্ণিত সেই নেতারা অ্যারেস্ট হয়ে যেতেন। তো ওনার দিল্লির নেতারা ওনার কথা শুনে তাদেরকে অ্যারেস্ট করলেন না। এখন উনি সারদা নারদার অ্যারেস্ট ছেড়ে দিয়ে এখন হিন্দু মুসলিমে ঢুকে পড়েছেন। তাহলে যে গণ্ডগোলে উনি ঢুকে পড়েছেন সেই গণ্ডগোল থেকে, কানাগুলি থেকে ওনার বেরোনোর পথ নেই। আর নির্বাচনের আগে এরকম অনেক
ওই টিভি মিডিয়ার ব্রেকিং দেওয়া হয়, কিন্তু নির্বাচনের সময় নির্বাচন তো একটা অন্য লড়াই। ফলে নন্দীগ্রামে কে দাঁড়াবেন জিতবেন, ভবানীপুরে কে দাঁড়াবেন জিতবেন, সেটা অনেক পরের প্রশ্ন। আসল প্রশ্নটা হচ্ছে যে বিজেপির এ রাজ্যের বিরোধী দল হিসেবে আরজি করের ঘটনায় হোক, সারদা নারদার দুর্নীতির তদন্তে হোক, যে লড়াইটা করার কথা ছিল সেই লড়াইটা কোনো একটা অদৃশ্য সুতোর টানে তাদের কাজ বন্ধ হয়ে গিয়েছে। তাহলে যদি তাকে কোথাও কোথাও জিততে হয়, বিরোধী দলকে রাস্তায় নেমে সারদা নারদার দুর্নীতির বিরুদ্ধে, নারদাটা উনি করতে পারবেন না নিজে অভিযুক্ত বলে, অন্তত সারদার দুর্নীতির বিরুদ্ধে, রাজীব কুমারের বিরুদ্ধে যে সিবিআই তদন্ত ছিল সেটা, এবং ওই যে যাদের যাদের গ্রেপ্তার হওয়ার কথা ছিল গরু চুরি, কয়লা চুরি, অমুক তমুক মামলায়, সেইগুলো যাতে তদন্তটা ভালো করে হয়, উনি দিল্লির নেতাদের ভালো করে বোঝান, সেই দুর্নীতিগ্রস্ত লোকেরা অ্যারেস্ট হয়ে তাতে যদি ওনার বর্তমান যে রাজনৈতিক দল, জানি না 26 অবধি থাকবেন কিনা, সেটাতে কিছু উপকার হয়। ওটা তৃণমূল দলটা তোলাবাজির ওপর দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল দলে সৎ লোক নেই এ কথা বলা যায় না, আছেন, কিন্তু তৃণমূলের নেতা যারা হচ্ছেন, কাউন্সিলর যারা হচ্ছেন, বিভিন্ন বড় বড় পদ যারা পাচ্ছেন, তাদের প্রত্যেকের নামে এই যে দুর্নীতির অভিযোগ থেকে যাচ্ছে, এটাতে আসলে প্রমাণ হয় যে তৃণমূলের নেতা হতে গেলে আপনাকে কোথাও না কোথাও দুর্নীতি করে যেতে হবে। এই 40 লাখ 50 লাখ ইত্যাদির কথা এখন হচ্ছে। যিনি মারা গিয়েছেন তার স্ত্রী বলেছেন যে ওনার একটা বড় পদ পাওয়ার কথা ছিল, সেই পদ আটকাতে ওনাকে এই কথা করা হচ্ছে। কলকাতা শহরে তৃণমূলের কাউন্সিলরের দিকে গুলি ছুটে গেল, কোনো মতে তিনি বাঁচলেন, এখনও অবধি কারা গুলি ছুড়ল, কেন গুলি ছুড়ল, খুব গুরুত্বপূর্ণ, কেন গুলিটা ছোড়া হলো সেই তদন্ত আজ অবধি সাধারণ মানুষ জানতে পারেননি। তাহলে তৃণমূলের এই নেতা কেন খুন হলেন সেটাও কিন্তু সাধারণ মানুষ জানতে পারেননি। যাকে গ্রেপ্তার করা হলো তিনি তৃণমূলের নেতা। সেই তৃণমূলের নেতা গাড়িতে ওঠার সময় বলছেন আরও বড় মাথা যুক্ত আছে বলে, দুটো বড় মাথা, একজন বড় মাথার নামও বলেছেন সম্ভবত। তাহলে সেই বড় মাথাদের যে নাম বললেন সেটা কি পুলিশ তদন্ত করে দেখবে, নাকি পুলিশ মন্ত্রীর কাছ থেকে মালদার পুলিশ সুপার ওইটুকুই কাজ পেয়েছেন যে একজনকে গ্রেপ্তার করে, আরজি করেও যেরকম একজনকে সামনে দাঁড় করিয়ে বাকিদেরকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, মালদার কাউন্সিলর খুনের ঘটনাতেও একজনকে গ্রেপ্তার করে বাকিদের বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করা হবে, এইটাই আগামী দিনে আমাদের দেখার দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার অনৈতিকভাবে 35টা জমির প্লট দখল করে রয়েছে, সেটা তো দুর্নীতি। রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সাংসদ, তৃণমূলের নাম্বার 1 না 2 সেটা নিয়ে বিতর্ক, তার বিরুদ্ধে লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতির অভিযোগ থাকলে তৃণমূলের অন্য পক্ষ তাকে গুলি চালিয়ে দেবে, এটা তো কোনো কথা হতে পারে না। যদি অভিযোগ থাকতো নরেন্দ্রনাথ তিওয়ারি পুলিশের কাছে যেতেন, পুলিশ কথা না শুনলে সিবিআই এর কাছে যেতেন। এবার আদৌ নরেন্দ্রনাথ তিওয়ারি যুক্ত নাকি কোনো বড় মাথা যুক্ত, বাঁচানোর জন্যে ওনাকে সঞ্জয় রায়ের মতো ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেই তদন্তটা মালদা পুলিশ করে উঠতে পারবে না, এটা আমরা গ্যারান্টি করতে পারি। কারণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে চিরকুটে ওইটুকুই ফিড পাওয়া গিয়েছে যে কোনো একজনকে গ্রেপ্তার করে এটা ওই ওপেন অ্যান্ড শার্ট কেস করে দেওয়ার জন্য, যেরকমটা আরজি করের ক্ষেত্রে তৃণমূল চেষ্টা করেছিল। ছাত্রশূন্য স্কুল পশ্চিমবাংলায় ড্রপ আউট ব্যাপকভাবে বাড়ছে। আরও মারাত্মক খবর, দুদিন আগে খবরের কাগজে এসছে যে কিছু ছাত্রছাত্রী স্কুলে আসছিল, ট্যাবের টাকাটা হাতে পেয়ে যাওয়ার পর তারা আর স্কুলে আসছে না। মানে আমার রাজ্যে অর্থনীতি এমন খারাপ জায়গায় দাঁড়িয়েছে যে ওই টাকাটুকু পেয়ে গিয়ে সেটা সংসারে পরিবারের কাছে লাগছে বলে ওই টাকাটা যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন অবধি কেউ কেউ স্কুলে আসছে, তারপর স্কুল ছুট হয়ে যাচ্ছে। মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন যতজন করেছিলেন গত বছরে, তার থেকে 2 লাখ ছাত্রছাত্রী কম মাধ্যমিকে বসেছেন, আর আমার রাজ্যের শিক্ষামন্ত্রী ওখানে গান গাইছেন। এইটা একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা? কলেজ সার্ভিস নিয়োগে দুর্নীতি, স্কুল সার্ভিস নিয়োগে দুর্নীতি, শুধু দুর্নীতি তাই নয়, এরকম শিক্ষক রয়েছেন দেখছি স্কুলে, যিনি মিড ডে মিলের রান্না করছেন, যিনি ক্লাসে পড়াচ্ছেন, যিনি ক্লাস শেষ হয়ে গেলে ঘন্টা বাজিয়ে ছাত্রছাত্রীদের গেটের বাইরে বের করে দিচ্ছেন। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা, আর রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন আমি তৃণমূলের লোককেই চাকরি দেবো, আপনার যা করার আছে করে নিন। এই ঔদ্ধত্য এবং এই যে সামাজিক অবক্ষয়ের মধ্যে গোটা পশ্চিমবাংলাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই সামাজিক অবক্ষয়টা সম্পূর্ণ হবে না যতক্ষণ অবধি আপনি স্কুলে লোকজনকে কম পাঠাতে পারবেন। হীরক রাজার দেশে ওই কথাটা ছিল না, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে। ফলে যত আপনি পড়াশোনা শিখবেন এই চোর চিটিংবাজ ধান্দাবাজদের কম মানতে চাইবেন। ফলে সামাজিক অবক্ষয় যদি আপনাকে সম্পূর্ণ করতে হয় পশ্চিমবাংলায়, যেটা তৃণমূল আরএসএস করার চেষ্টা করছে, তাহলে স্কুল ছুটের সংখ্যা বাড়াতে হবে, ড্রপ আউটের সংখ্যা বাড়াতে হবে, রিসার্চ সংক্রান্ত বিষয়ে উৎসাহ কমাতে হবে। তাহলেই হচ্ছে যে একটা তাবেদার গুন্ডা বাহিনী তৈরি করা যাবে, যারা আসলে এই ভাগাভাগির লুম্পেনাইজেশনের মধ্যে দিয়ে নিজের জীবন কাটানোর চেষ্টা করবে।